ইউটিউবে গেলেই আপনি পাবেন, এবং মোটামুটি তোড়ধন্য করা হয়েছে যে, এবং এটিও বলা হয়েছে যে তোমরা, যেখানে রাশিয়াকে বলা হয়েছে ইউক্রেনে মানবতার লঙ্ঘন করেছে, তো রাশিয়া যদি এটা করে এবং তারা মানুষ নির্বিচারে মানুষ মেরেছে, শিশুদের উপর আক্রমণ করেছে, তো তোমাদেরকে এটা মনে হয় না যেখানে গাজাতে ইলেকট্রিসিটি বন্ধ করা দেয়া হয়েছে, তাদের ট্রাক ঢুকতে দিচ্ছে না, সেটা কি মানবতার লঙ্ঘন না? এই ধরনের তীর্যক প্রশ্নগুলোর মুখোমুখি হতে হচ্ছে, এটা বলে রাখি আপনার দর্শকদের জন্য। সুতরাং কোনো কিছুই যেখানে মানুষ অধিকার হারা, যেখানে নির্যাতন, যেখানে নিপীড়ন, এটি আমেরিকার বিউটি। ইউ ক্যান সে এনিথিং এভরিথিং এবং ইউ ক্যান অ্যাক্ট, কিন্তু আনলেস আনটিল আপনি যদি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য যদি আপনি হুমকি না হন, যেটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি যুক্তরাষ্ট্রের ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। যেমন দেখুন, ধরা হয় শেখ হাসিনাকে অনেক ক্ষেত্রে তার বক্তব্যগুলো এবং তার যে যারা সঙ্গী সাথী, তারা অনেক ক্ষেত্রে এই হুমকির কারণ হয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র এক ধরনের, আমি মানে এই বিষয়টা আপনার আলোচনায় আসছি। আমি চলে আসি আপনার ভারতের প্রসঙ্গে। মানুষ গাজা সম্পর্কে আপনার প্রতিনিয়ত এই কথাগুলি শুনতে পাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্ট যেটি যুক্তরাষ্ট্রের পলিসি, তো একটা যে পলিসিটা, এটা আমাদের মতো না। প্রথমত হলো যে আমি একটা ঘটনা ঘটলো, তারপরে আমি একটা অ্যাক্ট করলাম, আমি একটা তাৎক্ষণিক মিটিং করলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিলাম, অর্থমন্ত্রীকে নির্দেশ দিলাম, এটা করো ওইটা করো। এটা এই ধরনের কাজ যুক্তরাষ্ট্রে হয় না। এটা খুবই ট্রান্সপারেন্ট, এবং যখন একটা পলিসি নির্ধারণ হয় তখন এই পলিসির উপরেই কাজ করা হয়, যে এই এবং যখন একটা পলিসি নির্ধারণ করা হয় তখন কিন্তু অনেকগুলি কনসিকুয়েন্স কে বিবেচনায় নেওয়া হয়, যে এইটার আসলে এই যে পলিসি, ধরেন বাংলাদেশের নির্বাচনের কথা যদি ধরা হয়, যে বাংলাদেশের আমরা কি কর্তৃত্ববাদে। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন কনক সারোয়ার নিউজ এবং নিউজ টিউব টিভি, এই দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে খানিক আলোচনা করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা অনুষ্ঠান দেখেন তাদের জন্যই আমাদের এই আয়োজন। দর্শক, আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশের শ্রমিক জনতার উপরে শেখ হাসিনার যে সাঁড়াশি আক্রমণ, এই স্বৈরাচারের যে নির্মম থাবা সেটি অব্যাহত আছে। পুরো পৃথিবীর মানুষ বাংলাদেশের এই নির্যাতিত বিরোধী দলের নেতাকর্মীদের পাশে এসে দাঁড়াচ্ছে, শ্রমিকদের পাশে এসে দাঁড়াচ্ছে। তারা তাদের অধিকারের ব্যাপারে আওয়াজ তুলছে, চাপ প্রয়োগ করা শুরু করেছে। পাশাপাশি গত দুদিন আগে ভারতে, অর্থাৎ গতকালই বলা চলে, গতকালই ভারতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, দুই দেশের সবাই সহ একটি বৈঠকে বসেছিলেন। বাংলাদেশের পত্রপত্রিকা সহ সরকারপন্থী ইউটিউবার মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল, এখান থেকে ব্যাপক সিদ্ধান্ত আসবে, অনেক কিছু হবে। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, জাস্ট নিউজ বিডির হোয়াইট হাউস করেসপন্ডেন্ট, স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট, সাউথ এশিয়ান পার্সপেক্টিভস এর নির্বাহী সম্পাদক এবং রাইট টু ফ্রিডম অধিকার সংগঠনের নির্বাহী পরিচালক জনাব মুশফিকুল ফজলের সাথে। মুশফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ব্যাপক আলোচনা, ব্যাপক ভয়াবহ অবস্থা। ভারতে সব ঠিক হয়ে যাচ্ছে, বাংলাদেশের পক্ষে আমেরিকার যে অবস্থান বা আমেরিকার যেসব নিষেধাজ্ঞা বা যা কিছু, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আবার হাসিনাকে সমর্থন দিচ্ছে, নানা রকমের বিষয় আসছে। তো এই বৈঠকটি কেন হলো, এর একটি নিশ্চয়ই আপনিও জানেন এই প্রেক্ষাপটটা, কেন এই বৈঠকটি হলো, কোন ধারাবাহিকতায়। পাশাপাশি ওদের যে হ্যান্ড আউট, বৈঠকের পরে যে জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে তেমন কিছু বলা হয়নি। তো ভেতরগত ভাবে নাকি জয়শঙ্করের সঙ্গে কথা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। তো এই ব্যাপারে কি আপনি কোনো খোঁজ খবর পেয়েছেন কিনা? পেলে সেটি কি আমরা একটু দর্শকদের সঙ্গে একটু জানাতে চাই। যেমন আপনি যেমন আমাকে বলেছেন যে ভারতের অবস্থানটা তেমন প্রকাশ্য না, তেমন স্পষ্ট অবস্থান না। তো সেই জায়গাটা থেকে আপনি যদি এই বৈঠকের আগে পরের বিষয়টা এবং বাংলাদেশের প্রসঙ্গটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আপনার এই আলোচনার শুরুতে আমি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করতে চাই যারা বাংলাদেশের অধিকার আদায়ের আন্দোলনের সর্বোচ্চ আত্মাহুতি দিয়েছেন এবং যারা এখনো লড়ে চলেছেন একটা ফেসিবাজের বিরুদ্ধে, এবং যারা নির্ঘুম রাত কাটাচ্ছেন, যারা
কারান্তরীণ আছেন হাজার হাজার মানুষ, সকলের প্রতি, সকলের এই স্যাক্রিফাইসের প্রতি আমার সহানুভূতি এবং সংহতি যথার্থই। আপনি যেটি বলছিলেন যে ভারতের সাথে যে এই উচ্চ পর্যায়ের যে বৈঠক, এটাকে 2+2 বলা হয়ে থাকে। এই মিটিংটি 2 মাস আগেই, এটা কিন্তু রিসিপ্রোকাল মিটিং, এটি অর্থাৎ 2+2 মিটিংটি গত 2 মাস আগেই ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। সেটার ফলো আপ হিসেবে এই মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং লয়েড অস্টিন, যিনি সেক্রেটারি অফ ডিফেন্স অর্থাৎ বাংলায় বলে প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, একাধারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং রাজনাথ সিং যে প্রতিরক্ষা মন্ত্রী, তাদের সঙ্গে 2+2 মিটিং, এটি গত 2 মাস আগে এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং এটি তাদের 2+2 মিটিং এর এটি একটি দীর্ঘদিনের এই মিটিংটি হয়ে থাকে, অর্থাৎ যৌথ, অর্থাৎ প্রতিরক্ষা এবং পররাষ্ট্র দুটোকে তারা একীভূত করেন। এবং এই 2+2 মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে 2+2 মিটিং অনুষ্ঠিত হয়, কানাডার সাথে, অর্থাৎ সব যুক্তরাষ্ট্রের এলাই এবং পার্টনারদের সাথে তারা 2+2 মিটিং করে থাকে। সব পার্টনাররা যাদের সঙ্গে তাদের সেই সমস্ত এঙ্গেজমেন্ট আছে, তাই বলে বাংলাদেশের সাথে তো 2+2 মিটিং এর কোনো যৌক্তিক কোনো কারণ নাই এবং এটি হয়ও না। তো এটার ধারাবাহিকতা, এটা কোনো এমন না যে এখানে খুব একটা, যেমন শাটল ডিপ্লোমেসি যদি আপনি বলেন তাহলে বলতে পারেন যে মিডল ইস্টে অ্যান্থনি ব্লিংকেন আজকে প্রায় 12 দিন হলো উনি বাইরে অবস্থান করছেন। অর্থাৎ তিনি জর্ডান, ইসরায়েল, তারপরে কাতার, এই সমস্ত দেশ, আপনি জানেন যে হামাসের যখন সিরিয়াতে, আমি দুঃখিত, ইসরায়েলে যখন হামাস যখন হামলা চালালো তখন তিনি ছুটে গিয়েছিলেন এবং তিনি গিয়ে ইসরায়েলের প্রতি তাদের যুক্তরাষ্ট্রের সংহতি প্রকাশ করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে শুধু তিনি নয়, প্রেসিডেন্ট বাইডেনও গিয়েছেন, গিয়ে বলেছেন তারা ইসরায়েলের পক্ষে আছেন এবং ইসরায়েল তাদের সেলফ ডিফেন্স করার যে ক্যাপাসিটি বিল্ডিং এ তারা তাদের সঙ্গে আছেন। কিন্তু সেলফ ডিফেন্স করতে গিয়ে, একটু ভিন্ন প্রসঙ্গ তাও বলে রাখি, সেলফ ডিফেন্স করতে যে ইসরায়েল যে কাণ্ডটি করলো, গাজাতে যেভাবে যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড চালালো, এটি তো কোনোভাবে কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। এটি খুবই, হসপিটালে হামলা হয়েছে, যেখানে মানুষ চিকিৎসা দিবে সেখানে পর্যন্ত বোমা ফেলা হয়েছে। তো এই যে ঘটনাগুলো, এবং এটির কিন্তু তাদের যখন যুক্তরাষ্ট্র কিন্তু এই যিনি যখন 2 সপ্তাহ আগেও, বা কবে 1 মাস হয়ে যাচ্ছে বোধহয় হলো, তিনি যখন গিয়েছেন তার টোনটি যেরকম ছিল, কিন্তু তিনি এই ব্লিংকেন পরবর্তীতে যখন গেলেন এই 10 দিন আগে, তার আগে তিনি ওয়াশিংটন পোস্টে নিজেই একটি অপেড লিখলেন যে এই যে হামাস অপরাধ করেছে ঠিকই, কিন্তু এই হামাস অপরাধের দায়িত্ব বা এই যে ভিকটিম হতে পারে না গাজার নিরপরাধ মানুষগুলো, তাদের পক্ষে দাঁড়াতে হবে। গাজার মানুষ, নিরপরাধ মানুষ যাতে, একজন মানুষও যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, সিভিলিয়ান যাতে হত্যাকাণ্ডের শিকার না হয়, এই বিষয়টি তারা আলোচনা করছে। অনেকে বলেন যে যুক্তরাষ্ট্র কি করছে এবং কেউ কথা বলছে না কেন হামাসের, যদিও হামাস যে হামলাটি চালিয়েছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং হামাসের রিয়াকশনে এটি কোনো সমর্থন করার কোনো কারণ নাই, কিন্তু হামাসকে মোকাবিলা করতে যে ঘটনাটি ঘটালো যুক্তরাষ্ট্র, এটি নিয়ে ব্রিফিং এ কেউ কথা বলছে না, এটি মোটেই ঠিক নয়। আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা পুরো প্রসিডিংসটি দেখবেন, অর্থাৎ হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট যে ব্রিফিং গুলি হয়, এবং এটা পাবলিক, আপনি ইউটিউবে গেলেই আপনি পাবেন, এবং মোটামুটি তোড়ধুনো করা হয়েছে যে, এবং এটিও বলা হয়েছে যে তোমরা, যেখানে রাশিয়াকে বলা হয়েছে ইউক্রেনে মানবতার লঙ্ঘন করেছে, তো রাশিয়া যদি এটা করে এবং তারা মানুষ নির্বিচারে মানুষ মেরেছে, শিশুদের উপর আক্রমণ করেছে, তো তোমাদেরকে এটা মনে হয় না যেখানে গাজাতে ইলেকট্রিসিটি বন্ধ করা দেয়া হয়েছে, তাদের ট্রাক ঢুকতে দিচ্ছে না, সেটা কি মানবতার লঙ্ঘন না? এই ধরনের তীর্যক প্রশ্নগুলোর মুখোমুখি হতে হচ্ছে, এটা বলে রাখি আপনার দর্শকদের জন্য। সুতরাং কোনো কিছুই, যেখানে মানুষ অধিকার হারা, যেখানে নির্যাতন, যেখানে নিপীড়ন, এটি আমেরিকার বিউটি। ইউ ক্যান সে এনিথিং এভরিথিং এবং ইউ ক্যান অ্যাক্ট, কিন্তু আনলেস আনটিল আপনি যদি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য যদি আপনি হুমকি না হন, যেটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি যুক্তরাষ্ট্রের ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। যেমন দেখুন, ধরা হয় শেখ হাসিনাকে অনেক ক্ষেত্রে তার বক্তব্যগুলো এবং তার যে যারা সঙ্গী সাথী, তারা অনেক ক্ষেত্রে এই হুমকির কারণ হয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র
এক ধরনের আমি মানে এই বিষয়টা আপনার আলোচনায় আসছি। আমি চলে আসি আপনার ভারতের প্রসঙ্গে। মানুষ গাজা সম্পর্কে আপনার প্রতিনিয়ত এই কথাগুলি শুনতে পাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্ট যেটি যুক্তরাষ্ট্রের পলিসি, তো একটা যে পলিসিটা, এটা আমাদের মতো না। প্রথমত হলো যে আমি একটা ঘটনা ঘটলো, তারপরে আমি একটা অ্যাক্ট করলাম, আমি একটা তাৎক্ষণিক মিটিং করলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিলাম, অর্থমন্ত্রীকে নির্দেশ দিলাম, এটা করো এটা করো। এটা এই ধরনের কাজ যুক্তরাষ্ট্রে হয় না। এটা খুবই ট্রান্সপারেন্ট, এবং যখন একটা পলিসি নির্ধারণ হয় তখন এই পলিসির উপরেই কাজ করা হয়। যে এই এবং যখন একটা পলিসি নির্ধারণ করা হয় তখন কিন্তু অনেকগুলি কনসিকুয়েন্স কে বিবেচনায় নেওয়া হয়। যে এইটার আসলে এই যে ধরেন বাংলাদেশের নির্বাচনের কথা যদি ধরা হয়, যে বাংলাদেশের আমরা কি কর্তৃত্ববাদের পক্ষে থাকবো না বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকবো, যদি যুক্তরাষ্ট্রের এই ধারণা হয়, তাহলে যুক্তরাষ্ট্র এটি নির্ধারণ করবে যে এর কনসিকুয়েন্স কি, গণতন্ত্রের পক্ষে থাকলে কি হবে আর স্বৈরতন্ত্রের পক্ষে থাকলে কি হবে। এটি কিন্তু আগেই বিশ্লেষণ করা হয়েছে, এবং আগেই কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে এই বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে। আগেই কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই রিজনে বলা হয় ভারত। ভারতের অজানায় এই যে আমি এর আগেও আলোচনা করেছি, যুক্তরাষ্ট্রের যে স্টেপ গুলো, যে স্যাংশন, যে ভিসা নীতি, এগুলো কিন্তু যুক্তরাষ্ট্র ভারতকে জানিয়ে করতে হবে, নট নেসেসারি। অথবা ভারত বাংলাদেশের বিষয়ে ভারতও কোনো কিছু যুক্তরাষ্ট্রকে জানিয়ে করতে হবে, সেটা নট নেসেসারি, এটা তাদের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্র যে বিষয়গুলো নিয়েছে, এটি কিন্তু কারো কাছে তাদেরকে মুখাপেক্ষী নয়, যে এটি কনসিকুয়েন্স গুলি তারা বিবেচনায় নিয়েছে, কি হতে পারে, কি এটার গুড এন্ড ব্যাড, কি এটা পক্ষে বিপক্ষে। কিন্তু তাই বলে কারো মুখাপেক্ষী হয়ে নিতে হবে এই অবস্থানে কিন্তু যুক্তরাষ্ট্র নেই। এক সময় কিন্তু ভারতের চোখে বাংলাদেশকে দেখা হতো। আমরা এটা দেখেছি যখন নিকোলাস বার্ন যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ছিলেন, এখন যিনি চায়নাতে যিনি ইউএস অ্যাম্বাসেডার, যখন আমরা 111 যখন আসলো তার আগে বোধহয় নিকোলাস বার্ন যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সাউথ এশিয়া ছিলেন, তখন তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের, দিল্লিতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করবে। সুতরাং বাংলাদেশের জনগণতন্ত্র, তখনই এটা হলো পাবলিক স্টেটমেন্ট। প্রাইভেট স্টেটমেন্ট তো আপনারা দেখেছেন, বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখেছি তারা খুবই নিবিড় ভাবে ভারতের সঙ্গে, মানে বিশেষ করে এই রিজনে তারা এটি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন করছে, কিন্তু আপনি এই রিজনের সফলতাটা কি ভারতের, সেটাও কিন্তু তাদের বিবেচনার আছে। আপনি এই রিজনে ধরেন রিজনাল লিডার হলো ভারত, তাতে কোনো সন্দেহ নাই, ভারত সবচেয়ে বড় রাষ্ট্র, বড় ইকোনমি, সবই ঠিক আছে, এটা সুপার পাওয়ার গোয়িং টু বি তাদের সব দিক থেকে। কিন্তু ভারত কি এই রিজনে তার মুন্সিয়ানার পরিচয় দেখাতে পেরেছে? ভারত কি এই রিজনে সফল হয়েছে চায়নাকে মোকাবেলা করতে গিয়ে? অথবা আপনি দেখবেন সব জায়গা থেকেই কিন্তু ভারত যে মানে যেভাবে তারা ক্লেম করে যে উদার বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বলে তারা যেভাবে করে, কিন্তু তাদের কার্যক্ষেত্রে ভারতের স্টাবলিশমেন্ট বলেন অথবা ভারতের লিডারশিপ বলেন, আমরা সেই রিফ্লেক্ট গুলো দেখি না। কেন দেখি না? যেমন আপনি দেখেন নেপালে, সর্বশেষ আপনি মালদ্বীপের উদাহরণটি রাখতে পারেন। অর্থাৎ রিজনাল লিডারশিপে এই জায়গাগুলোতে তো ভারত সেই মুন্সিয়ানার পরিচয় দিতে পারেনি, অথবা সেই লিডারশিপটা দিতে পারেনি, যার কারণে এই অঞ্চলটা আস্তে আস্তে চীনের বলয়ে ঢুকে গিয়েছে। এবং এটা কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ, যে হ্যাঁ তোমার কমফোর্ট ঠিক আছে, তুমি তোমার কমফোর্ট চাইছো, তুমি তোমার সুবিধা চাইছো, তাই বলে রিজনাল স্টেবিলিটি, রিজনাল পিস, রিজনাল যে সিকিউরিটি, এইটার জন্য যুক্তরাষ্ট্র সব ছেড়ে দিবে, এটার কোনো কারণ নাই। আসেন আপনার কথা সংক্ষেপে বলি। এই মিটিং এর যে জয়েন্ট কমিউনিকে বা জয়েন্ট স্টেটমেন্ট যেটা আমরা দেখেছি, সেখানে কিন্তু এটা আগের আমরাও আলোচনা করেছি, যখন অজিত দোভাল এবং জয়শঙ্কর এখানে যখন আসছিলেন, যে তাদের সঙ্গে যখন 2+2 মিটিং হয়েছিল, তখন আমরা দেখেছি যে বাংলাদেশের প্রসঙ্গটি কিন্তু যৌথ ইশতেহারে সব দেশের কথাই, মানে সব বিষয়ই আছে, ছিল না। যেমন মিয়ানমারের প্রসঙ্গ ছিল, আফগানিস্তানের প্রসঙ্গ ছিল, এই যৌথ ইশতেহারেও কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটি নেই। যে বাংলাদেশের নির্বাচন, যেখানে আফগানিস্তানের প্রসঙ্গটি আছে, ন্যাচারালি তাদের যে যৌথ যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, একদম ড্রোন কেনার থেকে শুরু করে যে প্রস্তাব ভারতের, এটা অনেক বিস্তৃত, আপনারা সার্চ করলেই পাবেন। আমি ওই জয়েন্ট কমিউনিকে লাইন টু লাইন আলোচনায় যেতে চাচ্ছি না। অর্থাৎ ভারত এবং বাংলাদেশের, এবং এই বিবৃতিটা যদি রাখেন এবং তার আগের বিবৃতিটা যদি রাখেন মাস দুয়েক আগে, অলমোস্ট সেম, মানে বিবৃতির যে ল্যাঙ্গুয়েজ এবং ভাষা এগুলি অনেকটাই সেম। কিন্তু আফগানিস্তানের প্রসঙ্গ আছে, ভারতের বাংলাদেশের যে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে যে বাংলাদেশের যে এখনকার অবস্থা, এটি কিন্তু তাদের ঘোষণার মধ্যে নাই। কিন্তু আমরা দেখেছি ঘোষণার মধ্যে নাই, তাই এগুলি কি আলোচনা হয় নাই? অবশ্যই আলোচনা হয়েছে। আগের বার কি আলোচনা হয় নাই? অবশ্যই আলোচনা হয়েছে। সেটা আমরা
বলেছি এটা তাদের মধ্যে, কারণ রিজনাল স্টেবিলিটির কথা যখন আসে, রিজনাল কথাবার্তা যখন হয়, স্বাভাবিকভাবে ভারত একটা ক্রিটিক্যাল পার্টনার অথবা ক্রিটিক্যাল অংশীদার, ক্রিটিক্যাল স্টেক হোল্ডার, কাজে সেটি আসতেই পারে। তো এখন যেটি হয়েছে, এটি কিন্তু ভারত পাবলিক করেছে। ভারতের তরফে বলা হয়েছে যে বিনয় কোয়াত্রা, যিনি ফরেন সেক্রেটারি, তিনি ব্রিফ করেছেন, তিনি বলেছেন যে তারা বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান হলো এই যে বাংলাদেশে তারা একটা প্রগ্রেসিভ স্টেবল দেখতে চান। তো প্রগ্রেসিভ শব্দটার প্রতি আমার কাছে মনে হচ্ছে ভারত কি আর প্রগ্রেসিভ, যে ওনারা দেখতে চান বাংলাদেশকে প্রগ্রেসিভ? এটি প্রশ্ন আসতেই পারে যে ভারত কি পরিমাণ প্রগ্রেসিভ, এটা সকলেই জানে। তো উনি বলছেন যে এই শব্দটা আমারও কানে লাগছে যে প্রগ্রেসিভ। জি, তো বাংলাদেশকে প্রগ্রেসিভ রাষ্ট্র বানাতে চায়। হ্যাঁ, না, প্রগ্রেসিভ ভালো জিনিস, কিন্তু প্রগ্রেসিভ তো ভারত তো প্রগ্রেসিভ না। ভারত তো আগে তো, আমি যদি কাউকে প্রগ্রেসিভ দেখতে চাই তাহলে তো বাংলাদেশ, আমাকে আগে প্রগ্রেসিভ হইতে হবে, মানে উন্নত চিন্তা ভাবনা আমার থাকতে হবে, উদার হতে হবে, সেটাই মানে প্রগ্রেসিভের অর্থ। যদিও আমি রাজনৈতিক ভাবে আমি যাচ্ছি না, পলিটিক্যাল পার্টির যে সকল প্রগ্রেসিভ, আমি সেদিকে যাচ্ছি না। এবং তারা স্টেবিলিটি চান, তারা বাংলাদেশের, এটাও বলেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তারা এই বিষয়, অর্থাৎ ভারত সরকার পক্ষের যে আনাগোনা ছিল দিল্লিতে, আওয়ামী লীগের নেতাদের যে একটা মানে ঈদ ভাব ছিল, যে তারা কিন্তু কোন ধরনের পাবলিক, অর্থাৎ পাবলিক একটা বাক্য অথবা একটা শব্দ বেরোবে ক্ষমতাসীনদের পক্ষে, সেটি কিন্তু দৃষ্টি মানে আদতে অথবা যে সেই ভিজিবিলিটি সেটি কিন্তু নেই। অর্থাৎ ভারত এই কথাটা তারা বলেনি, তারা বলেছে যে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের মানুষই ঠিক করবে বাংলাদেশে, যেটা যুক্তরাষ্ট্রও বলে। এটা এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু যুক্তরাষ্ট্রের, যে বাংলাদেশের মানুষই তাদের আগামী ঠিক করবে, তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের আগামী এবং ভবিষ্যৎ নির্ধারণের সেই ক্যাপাসিটি কি আছে, সেটি কি রেখেছে, সেই অ্যাক্সেসটা আছে, সেটা হলো একটা বড় প্রশ্ন এবং বড় আলোচনা। এবং সেই স্পেসটুকু শেখ হাসিনা রাখে নাই, এটা ভারত যেমন জানে, যুক্তরাষ্ট্র তেমন জানে। তো সুতরাং ভারত এই কথাটি বলছে এবং তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছেন যে তারা রিজনাল ইস্যুতে, যে তারা এই কথাগুলি তারা বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা সরকার অথবা শেখ হাসিনা তাদের ঘনিষ্ঠ মিত্র অথবা ক্ষমতাসীন সরকার, এ ধরনের কত কথাবার্তা মানে দৃশ্যত পাবলিক হয় নাই, অর্থাৎ সেটা প্রকাশ্য হয় নাই। অপ্রকাশ্যে কি হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু প্রকাশ্য সেটি হয়নি। কিন্তু আমরা ইন্ডিয়ান অনেক অ্যানালিস্টদের আলোচনা দেখেছি যে তারা বলেছেন যে তারাও একটা মধ্যপন্থা অবলম্বন করছেন এই আলোচনায়। এবং অরিন্দম বাগচি, যিনি মুখপাত্র, তিনিও বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো আজকে 2014 সালের নির্বাচন কিন্তু অভ্যন্তরীণ বিষয় ছিল না, এখন কিন্তু 2023 সাল, এটা কিন্তু গুণগত পার্থক্য। 2023-24 সালের নির্বাচন কিন্তু এটা অভ্যন্তরীণ বিষয়, কারণ 2014 সালের নির্বাচন যদি অভ্যন্তরীণ নির্বাচন হতো তাহলে তো সুজাতা সিং এখানে এসে এই এরশাদকে নিয়ে নাটক করতে হতো না এবং সরাসরি ইনভলভমেন্ট হতো না। তো সুতরাং এই ইনভলভমেন্ট ভারতের ছিল বাংলাদেশের ক্ষেত্রে, এবং 2018 সালেও ভারতের এক ধরনের অবস্থান ছিল। এখন তারা এই অবস্থানটিকে, এবং তখন কিন্তু প্রকাশ্য ছিল, পাবলিকলি ছিল 2014 সালে, আপনারা দেখেছেন। কিন্তু এই সময় এসে, কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন তারা নিজেদের অবস্থান তারা ঠিক করেছে, এবং বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে, বাংলাদেশের মানুষের নেতা নির্বাচনের ক্ষেত্রে, যেটা তারা পাবলিকলি বলেন যে বাংলাদেশের মানুষ যাতে তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে, বাংলাদেশের মানুষ যাতে তাদের নেতা নির্বাচন করতে পারে। আপনি দেখেন বাংলাদেশের আজকে শুধু এই বিষয় না, আপনি নিশ্চয়ই পরবর্তীতে আমরা প্রশ্ন করলে জানতে পারবো, তবে এটি কথা হলো এই যে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা দিল্লিতে গিয়ে ঠিক করতে হবে না, তাদের অবস্থান অলরেডি ঠিকই আছে। আপনি জানেন প্রেসিডেন্ট বাইডেনের ফরেন পলিসির মূল প্রতিপাদ্য হচ্ছে ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস, যদিও সেখান থেকে আপনি দেখবেন যে ভারতের অবস্থানও কিন্তু সেখান থেকে যোজন দূরে ডেমোক্রেসির ক্ষেত্রে, বিশেষ করে প্রেস ফ্রিডমের ক্ষেত্রে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা খুবই দূরে অবস্থান করছে। এবং আমরা বিভিন্ন সময় ভারতের যারা সংবাদ মাধ্যমের কর্মী, যারা সাহসী সাংবাদিক, যাদের সঙ্গে আলোচনা হয়, তারা আমরা জানতে পারি এবং প্রসঙ্গক্রমে আমি বলতে পারি যে আগামী 14 তারিখে আমি একটি ভারতের প্রেস ফ্রিডমের উপর একটা টক হবে আমাদের জাতীয় প্রেস ক্লাব, আমি সেটা মডারেটরের দায়িত্বে থাকবো, এবং ভারতের যে সব প্রখ্যাত ম্যাগাজিন, যেটা আউটলুক ম্যাগাজিনের এডিটর, তিনি সেখানে থাকবেন, কথা বলবেন, শাহিনা। এবং তিনিও তার মানে ধর্মীয় পরিচয়ের কারণে তাকে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে, যিনি এইবার বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে যিনি 2 দিনের জন্য আসবেন। সুতরাং এই বিষয়গুলো ভারতে আছে প্রেস ফ্রিডমের ক্ষেত্রে,
মানে কন্ট্রোল, যেহেতু তারা প্রগ্রেসিভ উদার কথা বলেছেন এই জন্য এই কথাগুলি বলছি। ভারত তাদের বিষয় তারা ঠিক করবে, তাদের কি বিষয়, কিন্তু এটা তাদের কাপ অফ টি। বাংলাদেশে যেরকম বাংলাদেশের নির্বাচন কি হবে, গণতন্ত্র থাকবে কি না থাকবে, এটা বাংলাদেশের কাপ অফ টি, বাংলাদেশের মানুষ ঠিক করবে। সুতরাং যেহেতু যখন এই কথাগুলো আসে তখন এই কথাগুলি বলতে হয়। আর যেখানেই নির্যাতন, যেখানেই নিপীড়ন, এটা শুধু ওই দেশের সমস্যা না, সামগ্রিকভাবে সকলের সমস্যা। জি, জি, আপনি কি আছেন? আমি আছি মুশফিক ভাই, আমি আছি। তো আমি আশা করি আপনি তো ওই যে প্রেস ক্লাবের যে অনুষ্ঠানের কথা বললেন, দেখি যোগ দিতে পারি কিনা 14 তারিখে। তো only for members, obviously for জি members জি জি only. জি জি, আমি অলরেডি ইনভিটেশন পাইছি, জি, দেখি যেতে পারি কিনা। তো আমি যেটা বলছিলাম যে তখন বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে, মানুষ তো না, মানুষ আর আওয়ামী লীগের মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে। তো ওরা পিটার হাসকে হত্যার হুমকি দিচ্ছে, পিটার হাসকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তারা তাদের যাচ্ছে তাই করছে, পুলিশ ইচ্ছা মতো পেটাচ্ছে, স্বামীকে পাচ্ছে না স্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, বাবাকে পাচ্ছে না ছেলেকে ধরে নিয়ে আসতেছে, মাকে পাচ্ছে না ছেলেকে পাচ্ছে না মাকে ধরে নিয়ে আসতেছে। কি যে একটা আইনি জাহিলিয়াতের মানে সময় তারা কায়েম করছে বাংলাদেশে। মুখে মানে শ্রমিকদের উপর নিপীড়ন চলছে, গুলির ব্যাপারে, গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যাপারে, পিটার হাসের ব্যাপারে এর আগেও ধরেন পিটার হাস যখন তার নিরাপত্তার উদ্বেগের কথা বুঝিয়ে বলেছেন দূতাবাস, তখনও আপনি এরকম একটি প্রশ্ন এনেছিলেন। তো এখন প্রশ্নটা হচ্ছে মুশফিক ভাই, যে বাংলাদেশের মানুষ যেটি চাচ্ছে, কোন ডিরেক্ট কোন অ্যাকশন, কোন পদক্ষেপ কি আসতে পারে